Hello everyone, welcome to BP Tutorials. আজকের ভিডিওটি দেখার আগে তোমরা এই চ্যাপ্টারের আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। তা না হলে তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে সম্পূর্ণ ধারণা তৈরি হবে না, বুঝতে অনেক অসুবিধা হবে। আর যদি প্রতিটি ভিডিও বা লেকচার যদি দেখে রাখো, তাহলে কোনো লেকচারে তোমাদের যে কোনো ডাউট থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখতে পারবে। তার পরিপ্রেক্ষিতে তোমাদের তার প্রশ্নের উত্তর দিতে পারবো আমি লেকচারের মাঝখানে। আর তার সাথে সাথে তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে ধারণা সম্পূর্ণ স্পষ্ট হয়ে যাবে। আজকের আমরা আলোচনা করব বায়ুমণ্ডলের তাপ নিয়ে। আজ আমরা আলোচনা করব বায়ুমণ্ডলের তাপ নিয়ে। তা ভূপৃষ্ঠের প্রধান শক্তির উৎস, আমাদের যে ভূপৃষ্ঠের প্রধান শক্তির উৎস হলো কে? সূর্য। প্রধান শক্তির উৎসকে সূর্য আমাদের। পৃথিবী পৃষ্ঠে যে পরিমাণ উত্তপ্ত, পৃথিবীটা বাইরের দিকটা যে পরিমাণ উত্তপ্ত, তার 99.97% উত্তপ্ত হয় সূর্যের দ্বারা। এবার প্রশ্ন থেকে যায়, তাহলে বাকিটা কিভাবে উত্তপ্ত হয়? সূর্য থেকে আগত রশ্মি 200 কোটি ভাগের 1 ভাগ ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবীতে পৌঁছায়। তাহলে এই যে 99.97% যে উত্তপ্ত হচ্ছে ভূপৃষ্ঠের যে উত্তপ্ত, মোট উত্তপ্তের এই পার্সেন্টেজ পর্যন্ত, সেটা কিসের মাধ্যমে হচ্ছে? সূর্য থেকে আগত রশ্মি থেকে। সেই সূর্যের আগত রশ্মি কত পরিমাণ সূর্য থেকে পৃথিবীতে এসে পৌঁছায়? সূর্যের যে রশ্মি দেওয়ার বা উত্তপ্ত হওয়ার যে ক্ষমতা, তার 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ পৃথিবীতে এসে ক্ষুদ্র তরঙ্গ হিসেবে পৌঁছায়। বাকি যেটা আমাদের থাকছে 99.97%, যেটা 100 ভাগের ভিতরে বাদ দেওয়া যায়, বাকি থাকছে 0.03% যে উত্তপ্ত হয়, সেটা ভূতাপ প্রবাহ থেকে। অর্থাৎ পৃথিবীর ভূভ্যন্তরের যে আমাদের লাভা আছে, লাভা থেকে যে প্রবাহ চলে, পরিচলন স্রোত চলে, সেই পরিচলন স্রোতের যে তাপ প্রবাহ সামান্য পরিমাণ ভূপৃষ্ঠে এসে পৌঁছয়, সেই তাতে থেকে এই 0.03% উত্তপ্ত হয়। তাহলে সবার আগে পৃথিবী উত্তপ্ত কিভাবে হয় সেটা জানতে পেরে গেলাম। পৃথিবীতে যে উত্তপ্ত বাইরের দিকটা যে উত্তপ্তের পরিমাণ যদি আমরা 100% ধরি, 100%-এর ভিতরে 99.97% উত্তপ্ত হচ্ছে সূর্য থেকে আগত রশ্মি দ্বারা। আর সূর্য থেকে আগত রশ্মি কতটুকু পৌঁছায়? সূর্যের রশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়। বাকি পৃথিবীতে যে 99.97% বাদ দেওয়ার পর 100 ভাগ থেকে 0.03% উত্তপ্ত যে ভাগটা থেকে গেল, সেই ভূতাপীয় তাপ প্রবাহের মাধ্যমে, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে যে তাপ পরিচলন স্রোত বা তার লাভা থেকে যে উত্তপ্ত হয়, সেই তাপের মাধ্যমে পৃথিবীর এই 0.03% উত্তপ্ত হয় বহিরাবরণটা বা বাইরের দিকটা। ইনসোলেশন। সূর্য থেকে পৃথিবীতে আগত সৌর শক্তি 200 কোটি ভাগের 1 ভাগকেই সংক্ষেপে ইনসোলেশন বলে। তাহলে কি জানলাম? ইনসোলেশন কাকে বলে? সূর্য থেকে যে সূর্যরশ্মি পৃথিবীতে দিকে ধেয়ে আসছে, তার 200 কোটি ভাগের 1 ভাগ যে আসছে, সেই অংশটাকে আমরা কি বলবো? ইনসোলেশন। সূর্যের বাইরের ভূপৃষ্ঠে উষ্ণতা 6000 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ যে সূর্যের বাইরের দিকটা যে উত্তপ্ত, তার পরিমাণ হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস। সূর্য থেকে তাপ তরঙ্গ প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল প্রতি সেকেন্ড হিসাবে ছুটে আসে। এটা মানে কি? আলোর গতিবেগ। তার মানে সূর্য থেকে যে তাপ তরঙ্গ, অর্থাৎ আলো বা সূর্যের রশ্মি, সেটা পৃথিবী থেকে ধেয়ে আসছে প্রতি সেকেন্ডে কত মাইল বেগে? 1,86,000 মাইল বেগে। পৃথিবীর উত্তাপের সমতা। পৃথিবীর উত্তাপের সমতা মানে কি? সমান। যে কম বেশি হওয়া, সেটা যে সমতা বজায় রাখা, তাকে বলা হচ্ছে পৃথিবীর উত্তাপের সমতা। কোথাও বেশি কোথাও কম, তার পরিপ্রেক্ষিতে সেটা যে সমতাটা ব্যালেন্স বজায় রাখছে, সেইটাকে বলা হয় পৃথিবীর উত্তাপের সমতা। যে জন্মলগ্ন থেকে
সৌরশক্তি ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবীর দিকে ক্রমাগত ছুটে আসছে। জন্মলগ্ন থেকে মানে কি, যখন থেকে পৃথিবীর জন্ম হয়েছে বা সূর্যের জন্ম হয়েছে তখন থেকেই সৌরশক্তি ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবীর দিকে ক্রমাগত মানে অনবরত ছুটে আসছে এবং তা আবার বৃহৎ তরঙ্গ রূপে মহাকাশে ফিরে যাচ্ছে। অর্থাৎ তাপ বিকিরণের মাধ্যমে পৃথিবী থেকে নানান প্রক্রিয়ায় সেটা আবার বৃহৎ তরঙ্গ রূপে মহাকাশে আবার সেটা ফিরেও যাচ্ছে, যার ফলে পৃথিবী পৃষ্ঠের গড় উষ্ণতা প্রায় একই রকম থাকে। অ্যাভারেজ একটা উষ্ণতা প্রায় 19-20 সামান্য কম বেশি হতে থাকে। একে পৃথিবীর উত্তাপের সমতা বা হিট ব্যালেন্স অফ দ্য আর্থ। তাহলে কি বুঝলাম? জন্মলগ্ন থেকে সৌরশক্তি ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবীর দিকে ক্রমাগত ছুটে আসছে, মানে জন্ম থেকেই, শুরু থেকে যখন থেকে পৃথিবী তৈরি হয়েছে বা সূর্য তৈরি হয়েছে তখন থেকেই পৃথিবীর দিকে কি হয়ে আসছে, সৌরশক্তি ছুটে আসছে। তা বৃহৎ তরঙ্গ রূপে মহাকাশে ফিরে যাচ্ছে কিসের মাধ্যমে? আবার বিকিরণের মাধ্যমে, যার ফলে পৃথিবীর পৃষ্ঠের গড় উষ্ণতা প্রায় একই রকম থাকে। একে পৃথিবীর উত্তাপের সমতা বা হিট ব্যালেন্স অফ দ্য আর্থ বলা হয়। এবার তাপ বাজেট সম্পর্কে আমরা দেখে নেব। অ্যালবেডো। অ্যালবেডো কি? সূর্য থেকে আগত মোট সৌর বিকিরণকে যদি 100 ভাগ ধরি, অর্থাৎ 200 কোটি ভাগের 1 ভাগ যেটা পৃথিবীতে আসছে সেইটাকে যদি আমরা সম্পূর্ণ 100 ভাগ হিসাবে ধরি, তাহলে তার মধ্যে 34% বিভিন্নভাবে প্রতিফলিত হয়ে ও বিচ্ছুরিত হয়ে মহাকাশে ফিরে যায়। তার মধ্যে 34% সে 100 যে 1 ভাগ আছে, সে 1 ভাগটাকে যদি আমরা 100 ভাগ ধরি, মানে 100% ধরি, তার ভিতরে 34% কি হচ্ছে, প্রতিফলিত বিচ্ছুরিত হয়ে মহাকাশে ফিরে যাচ্ছে। সেই আলো 34% মহাকাশে ফিরেই যাচ্ছে সবার আগে। কিভাবে? মেঘ দ্বারা 25%, অর্থাৎ মেঘ থেকে সূর্যের আলো প্রতিফলিত হয়ে 25% মহাকাশে ফিরে যাচ্ছে। বায়ু ও ধূলিকণার দ্বারা 7% ফিরে যাচ্ছে ও ভূপৃষ্ঠ দ্বারা প্রতিফলিত হয়ে 2% ফিরে যাচ্ছে। তাহলে কিভাবে ফিরে গেল? মেঘ দ্বারা 25%, বায়ু ও ধূলিকণা দ্বারা 7%, ভূপৃষ্ঠ দ্বারা প্রতিফলিত হয়ে 2%। 7 আর 2 যোগ করলে হয় 9, 9 আর 25 যোগ করলে 34। কত পার্সেন্ট? 34%। একেই পৃথিবীর অ্যালবেডো বলে। অ্যালবেডো বরফাবৃত অঞ্চলের সর্বাধিক, যেখানে বরফ বেশি সেখানে অ্যালবেডোর পরিমাণ বেশি, অর্থাৎ তাপ বিকিরণের পরিমাণ বেশি। আর জলভাগে সর্বনিম্ন, যেখানে জল আছে সেখানে অ্যালবেডোর পরিমাণ কম। কার্যকরী সৌর বিকিরণ। সূর্য থেকে আগত সৌর বিকিরণের বাকি 66%, আগে দেখলাম কি 34% যেটা বিচ্ছুরিত হয়ে প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে, 100 ভাগের ভিতরে 34 চলে গেলে থেকে গেল কত? 66। সেই 66% বিভিন্ন পদ্ধতিতে বায়ুমণ্ডল ও পৃথিবীকে উত্তপ্ত করে। এই 66% যেটা সূর্য রশ্মি থেকে যাচ্ছে সেটা বায়ুমণ্ডলকে, পৃথিবীকে বিভিন্নভাবে উত্তপ্ত করছে। তার ভিতরে প্রত্যক্ষভাবে উত্তপ্ত করে 19%, বায়ুমণ্ডল 17% ও মেঘ 2%। অন্যদিকে পরোক্ষভাবে উত্তপ্ত করে 47%। মেঘ দ্বারা বিচ্ছুরণ 23%, ভূপৃষ্ঠের তাপ গ্রহণ 19%, আকাশ থেকে বিচ্ছুরিত বিকিরণ 5%। তাহলে সরাসরি কত পার্সেন্ট দেখলাম? 19%। সরাসরি কত? 19%। তার ভিতরে বায়ুমণ্ডল 17% তাপ গ্রহণ করছে, মেঘ 2%। 19% যদি চলে গেল তাহলে 66 ভাগের পার্সেন্টের ভিতরে 19% চলে গেলে থাকছে কত? 47%। সেই 47%-এর ভিতরে কিভাবে পরোক্ষভাবে উত্তপ্ত করছে? 47% কিসের মাধ্যমে? মেঘ দ্বারা বিচ্ছুরিত হয়ে, মানে মেঘের দ্বারা তাপ বিচ্ছুরিত হয়ে কত পার্সেন্ট? আলো বিচ্ছুরিত হয়ে 23%। যে সূর্য বিকিরণ আসছে সেটা মেঘ দ্বারা বিচ্ছুরিত হচ্ছে,
তাতে থেকে 23%, ভূপৃষ্ঠের তাপ গ্রহণ করছে 19%, আর আকাশ থেকে বিচ্ছুরিত বিভিন্ন ধূলিকণা, নানা রকম গ্যাসের কণা তাতে থেকে বিচ্ছুরিত হয়ে বিকিরণ হচ্ছে 5%। এর দ্বারা পৃথিবী ও বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, একে কার্যকরী সৌর বিকিরণ বলে। অর্থাৎ এই যে 66% এটা কি করছে, উত্তপ্ত হওয়ার কাজে দিচ্ছে, এই জন্য কি বলা হচ্ছে, কার্যকরী সৌর বিকিরণ। আর বাকি যে 34% সেটা তো মহাকাশে ফিরেই যাচ্ছে, সেটা তো কোনো কাজই হচ্ছে না। এই জন্য এই যে 66%টাকে বলা হচ্ছে কার্যকরী সৌর বিকিরণ। তোমাদের এর আগের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বা এই ভিডিওটা পড়ানো তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবীদের ভিতরে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। বেল আইকনটা প্রেস করলে কি হবে, এই চ্যানেলে যত ভিডিও হবে সেই ভিডিওগুলো প্রত্যেকটা তোমাদের কাছ পর্যন্ত পৌঁছে যাবে। আর যদি চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো, সে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি। বায়ুমণ্ডল নিম্নলিখিত পদ্ধতিতে উত্তপ্ত হয়। বায়ুমণ্ডল যে উত্তপ্ত হচ্ছে, এটা সূর্যের আলোর মাধ্যমে হচ্ছে। সেই সূর্যের আলোর মাধ্যমে সাথে সাথে বায়ুমণ্ডল যে উত্তপ্ত হচ্ছে তার নানান পদ্ধতি আছে, সরাসরি তো হচ্ছে না। সেই পদ্ধতিগুলো কি কি? সবার আগে বিকিরণ পদ্ধতি, পরিবহন পদ্ধতি, পরিচলন পদ্ধতি, অ্যাডভেকশন পদ্ধতি, লীন তাপ, প্রত্যক্ষ সৌরতাপ শোষণ, তেজস্ক্রিয় পদার্থ, মনুষ্যের সৃষ্ট কারণ। তাই সূর্যরশ্মির সাথে সাথে অন্যান্য ভাবে যেসব সূর্যরশ্মি তো পতনের ফলে তো পৃথিবীতে উত্তপ্ত হচ্ছে, তার সাথে অন্যান্য যেসব কারণগুলো, অন্যান্য যে প্রক্রিয়াগুলো যুক্ত হচ্ছে সেগুলো সম্পর্কে সম্পূর্ণভাবে এখানে আলোচনা করা হয়েছে। সবার আগে আমরা দেখে নেব বিকিরণ পদ্ধতি। উষ্ণতা এক বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চালিত হওয়াকে বলা হয় বিকিরণ পদ্ধতি। অর্থাৎ এক বস্তু থেকে অন্য বস্তুতে চলে যাওয়া যে পদ্ধতি তাকে বলা হয়, তাপ যে যাওয়া আসা করে তাকে বলা হয়, উষ্ণতার যে পরিবর্তন হওয়া তাকে বলা হয় বিকিরণ পদ্ধতি। সৌর বিকিরণ সরাসরি বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে তেমন ভাবে পারে না, তাই প্রথমে ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার পর ওই তাপ দীর্ঘ তরঙ্গ রূপে বিকিরণের মাধ্যমে সংলগ্ন বায়ুকে উত্তপ্ত করে। অর্থাৎ কি হয়, সবার আগে যে সূর্য বিকিরণ পৃথিবীতে আসছে সে সরাসরি বায়ুমণ্ডলকে তেমনভাবে উত্তপ্ত করতে পারছে না। তার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে, সবার আগে সে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে। উত্তপ্ত করার পরে তাদের থেকে তাপ দীর্ঘ তরঙ্গরূপে বিকিরণ হচ্ছে। কোথা থেকে? পৃথিবী থেকে। পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যখন বিকিরণ হচ্ছে, তা ভূপৃষ্ঠের সংলগ্ন যেসব বায়ুগুলো আছে সেই সব বায়ুগুলোকে কি করছে, সেই তাপ উত্তপ্ত করছে। বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতিতে। অর্থাৎ বিকিরণ পদ্ধতিতে সবচেয়ে বেশি কি হয়, তাপ বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। ছবি দেখো তাহলে বুঝতে পারবে বিকিরণ। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে সবার আগে সূর্যের আলো আসার পরে ভূপৃষ্ঠ গরম হচ্ছে, গরম হওয়ার পরে ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণ হয়ে মহাকাশের দিকে উপরের দিকে উঠে যাচ্ছে। যখন উঠছে তখন কি হবে, যখন এই যে তাপমাত্রাটা উপরের দিকে উঠছে, বিকিরিত তাপমাত্রা, তার আশেপাশে যেসব বায়ুগুলো আছে, সংলগ্ন বায়ু, পৃথিবী পৃষ্ঠের সংলগ্ন বায়ুকে কি করে দিচ্ছে, উত্তপ্ত করে দিচ্ছে। আর এই পদ্ধতিতে সবচেয়ে বেশি বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, একে বিকিরণ পদ্ধতি বলা হয়। দ্বিতীয় পদ্ধতি পরিবহন। পাশাপাশি অণু সংস্পর্শের মাধ্যমে উষ্ণতা সঞ্চালনকে পরিবহন পদ্ধতি বলে। পাশাপাশি যদি একই অণু থাকে তার সংস্পর্শের মাধ্যমে, বা একে অন্যান্য অণু থাকলে পরেও তার সংস্পর্শের মাধ্যমে কি হবে, উষ্ণতা সঞ্চালন, মানে কি এক অণু থেকে অন্য অণুতে উষ্ণতা যে চলে যাওয়া, তাকে কি বলা হয়, পরিবহন পদ্ধতি, মানে বহন করা, মানে এক অণু থেকে অন্য অণুতে বহন করা, একে পরিবহন পদ্ধতি বলে। এই প্রক্রিয়ায় অধিক উত্তপ্ত বায়ু
থেকে কম উত্তপ্ত বায়ুর দিকে উষ্ণতা পরিবাহিত হয়ে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। তাপ বিকিরণের মাধ্যমে ভূপৃষ্ঠ সংলগ্ন যেসব বায়ু আছে তাকে সেটা কি হয়ে গেল, বেশি উত্তপ্ত হলো। বেশি উত্তপ্ত হওয়ার পরে যেখানটাতে মনে করে এখানটা স্থলভাগে বেশি কি হবে, উত্তপ্ত হবে। জলভাগের সংলগ্ন বায়ু উত্তপ্ত কম হবে, কিন্তু যখন স্থলভাগের বায়ু উত্তপ্ত বেশি হবে তখন সে কি হবে, তার পাশে যে হয়তো জলভাগ আছে, জলভাগের বায়ু যদি কম উত্তপ্ত হয় তাহলে এই বায়ুর যে অণু থেকে এই অণুতে কি হবে, পাশাপাশি অবস্থান করার জন্য তাপ কি হবে, সঞ্চালিত হবে। একে কি বলা হয়, পরিবহন পদ্ধতি। এরপরে পরিচলন। বায়ু উলম্ব পদ্ধতিতে সঞ্চালনের মাধ্যমে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিকে পরিচলন পদ্ধতি বলে। উলম্বভাবে মানে খাড়াখাড়ি। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উত্তপ্ত হলে বায়ুর অণুগুলি হালকা ও প্রসারিত হয়। এই উত্তপ্ত হালকা বায়ু উপরের দিকে উঠে যায়, আবার উপরে ঠান্ডা বায়ু নিচের দিকে নেমে আসে। সেই বায়ু উত্তপ্ত হয়ে ঊর্ধ্বমুখী হয়, উপরের দিকে উঠে যায়। এইভাবে বায়ুর উত্তপ্ত হওয়ার পদ্ধতিকে পরিচলন পদ্ধতি বলে। কিভাবে হচ্ছে এটা, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উত্তপ্ত হয়ে গেল। উত্তপ্ত যে পরিমাণে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উত্তপ্ত হবে সেই পরিমাণে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ু অত উত্তপ্ত হয় না। তখন কি হয়, যখন এই বায়ুগুলো উত্তপ্ত হবে এই বায়ুর অণুগুলো হালকা হয়ে যাবে। হিট পাওয়ার সাথে সাথে কি হবে, তাপ পাওয়ার সাথে হালকা হবে, প্রসারিত হবে মানে ছড়িয়ে যাবে। ছড়িয়ে যাওয়া মানে তার ফলে কি হবে, এই বায়ুগুলো হালকা যখন বায়ু হবে সেই বায়ু উপরের দিকে উঠে যাবে। হালকা বায়ু সবসময় কোন দিকে ওঠে, উপরের দিকে ওঠে। আর উপরে যে ঠান্ডা বায়ু আছে সে ঠান্ডা বায়ু তখন কি হবে, নিচের দিকে তার চাপ বাড়বে, সে নিচের দিকে নেমে আসবে। নেমে এসে এই ভূপৃষ্ঠের সংলগ্নে সে যখন ঠান্ডা বায়ু পৌঁছাবে সে আবার হিট পেয়ে আবার সে গরম হয়ে যাবে। সে হালকা হবে, প্রসারিত হবে, সে আবার উপরের দিকে যাবে। এই যে ক্রমাগত উপরে ঠান্ডা বায়ু পৃথিবীর সংলগ্ন এসে পৌঁছানো আর পৃথিবী সংলগ্ন যে গরম বায়ু পৃথিবীর উপরের দিকে পৌঁছানো, এই যে পদ্ধতিকে বলা হয় পরিচলন পদ্ধতি। এই পদ্ধতিতেও কি হয়, তাপ মানে কি কম বেশি হওয়া যেটা হয় সেটা এই পদ্ধতিতেও হয়। উপর থেকে নিচের দিকে আসছে ঠান্ডা বায়ু, নিচে থেকে গরম বায়ু উপরের দিকে যাচ্ছে, এইভাবে ক্রমাগত চলতে থাকে। দেখে এই পদ্ধতিকে কি বলা হচ্ছে, পরিচলন পদ্ধতি। অ্যাডভেকশন। ভূপৃষ্ঠের সমান্তরালে আনুভূমিকভাবে বায়ু প্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালন ঘটে, তাকে অ্যাডভেকশন বলে। যেমন লু বায়ু প্রবাহ। আমরা সবাই জানি বায়ু সবসময় উষ্ণ বায়ু সবসময় ঠান্ডা বায়ু যেদিকে আছে, যে অঞ্চল ঠান্ডা সেই দিকে ছুটে যায়। উষ্ণ বায়ু সবসময় কোন দিকে ছুটে যায়, ঠান্ডা বায়ু যে অঞ্চলের দিকে আছে সে অঞ্চলে, আর ঠান্ডা বায়ু সে অঞ্চল থেকে উষ্ণ বায়ুর দিকে ধেয়ে আসে। এই যে ভূপৃষ্ঠের সমান্তরাল, ভূপৃষ্ঠের সাথে সাথে আনুভূমিকভাবে বায়ু প্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালন ঘটে। অর্থাৎ উষ্ণ বায়ু ঠান্ডা বায়ুর দিকে যাচ্ছে আর ঠান্ডা বায়ু উষ্ণ বায়ুর দিকে আসছে। এই যে সঞ্চালন ঘটা তাতে কি হচ্ছে, তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হচ্ছে, তাকে অ্যাডভেকশন বলে। যেমন লু বায়ু। গরমকালে তোমরা দেখে থাকো দুপুরের দিকে একটা গরম প্রচন্ড হাওয়া বয়ে চলে, মুখে লাগলে পরে মনে হয় মুখ চোখ সব জ্বালা হচ্ছে, সেটা কি বায়ু, লু বায়ু। সে কোথা থেকে আসে, গরম বায়ু পৃথিবীর সমান্তরালে যেদিকে বায়ু ভারী আছে ঠান্ডা আছে সেই দিকটাতে সে বয়ে চলে। লিন তাপ। আকাশে জলীয় বাষ্প ঘনীভবনের সময় লিন তাপ ত্যাগ করে, ফলে লিন তাপ সংশ্লিষ্ট অঞ্চলে উষ্ণতা বাড়ে। তোমরা সবাই জানো যে যখন জলীয় বাষ্প ঘনীভবনে অর্থাৎ জলকণায় পরিণত হয় তখন সে তার ভিতর থেকে যে তাপ থাকে সে তাপটাকে ত্যাগ করে। ত্যাগ করার জন্য
যে তাপটা ত্যাগ করে সেই তাপটাকে কি বলা হয়? লীন তাপ। যখন আকাশে জলীয় বাষ্প, সামান্য জলীয় বাষ্প প্রচুর থাকে, সেই জলীয় বাষ্প যখন সম্পূর্ণ জলীয় বাষ্প তার লীন তাপ ত্যাগ করবে, সেই লীন তাপ ত্যাগ করার পরিপ্রেক্ষিতে কিছু তাপ বর্জিত হচ্ছে জলীয় বাষ্প থেকে। সেই যে তাপ ত্যাগ করছে সেই লীন তাপের মাধ্যমে সেই এলাকাতে উত্তপ্ত হয়, একে কি বলা হয়? লীন তাপ। প্রত্যক্ষ সৌর তাপ শোষণ। সূর্যরশ্মি বায়ুমণ্ডলের ভিতর দিয়ে আসার সময় কিছু তাপ বায়ুমণ্ডলে উপস্থিত ধূলিকণা, জলীয় বাষ্প, কার্বন প্রভৃতি সরাসরি শোষণ করে এবং বায়ুমণ্ডলকে সামান্য উত্তপ্ত করে। তো সূর্যরশ্মি যখন বায়ুমণ্ডলের ভিতর দিয়ে পৃথিবীর বুকে ধেয়ে আসছে, তখন বায়ুমণ্ডলে উপস্থিত ধূলিকণা, জলীয় বাষ্প, কার্বন প্রভৃতি সরাসরি সূর্যরশ্মিকে শোষণ করছে। এর ফলে বায়ুমণ্ডল সামান্য উত্তপ্ত করে। একে বলা হয় প্রত্যক্ষ সৌরতাপ শোষণ। এছাড়াও তেজস্ক্রিয় পদার্থ যেমন তোমরা দেখে থাকবে, আমাদের যখন পৃথিবী থেকে আগ্নেয়গিরি লাভা বেরিয়ে আসে, পৃথিবীর ভিতর থেকে আগ্নেয়গিরির মাধ্যমে লাভা বেরিয়ে আসে, তার মাধ্যমে অনেক তেজস্ক্রিয় পদার্থ বেরিয়ে আসে। সেই তেজস্ক্রিয় পদার্থ দ্বারা বায়ুমণ্ডলকে গরম করে, লাভা থেকে বায়ুমণ্ডলকে গরম করছে। তাছাড়া মনুষ্য সৃষ্ট কারণ এই গাড়ি কলকারখানা বা পরমাণু পরীক্ষণ, বোমা ব্লাস্ট করা বা এই ধরনের নানা রকম কার্যকলাপ প্রতিদিনকার জন্য অনবরত করে চলেছে, তার মাধ্যমে উত্তপ্ত হয় বায়ুমণ্ডল। তাহলে আজ আমরা কি কি জানতে পারলাম? ইনসুলেশন, পৃথিবীর উত্তাপের সমতা, তাপ বাজেটের ভিতরে অ্যালবেডো ও কার্যকরী সৌর বিকিরণ, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি, বিকিরণ, পরিবহন, পরিচলন, অ্যাডভেকশন, লীন তাপ, প্রত্যক্ষ সৌরতাপ শোষণ, তেজস্ক্রিয় পদার্থ ও মনুষ্যসৃষ্ট কারণ। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা আলোচনা করব তাপের পরিমাপ নিয়ে। পরের ভিডিওতে আমরা তাপের পরিমাপ নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ এভরিওয়ান।